নমস্কার, জয় শ্রীরাম, হর হর মহাদেব। বাংলায় একজন খুব জনপ্রিয় সাংবাদিক ছিলেন, যিনি প্রত্যেক দিন টিভি চ্যানেলে নিয়মিত বলি হচ্ছেটা কি এই প্রশ্নটা নিয়ে জনগণের মাঝখানে পৌঁছে যেতেন, এবং যেটা একজন সাংবাদিকের প্রাথমিক কাজ, তৎকালীন তৃণমূল সরকারের ভুল ত্রুটি নিয়ে একদম মানুষের সঙ্গে কথা বলে সত্যিটা, মানুষের মনের ভাবটা তুলে আনার চেষ্টা করতেন। তার জনপ্রিয়তা এতটাই ছিল যে ভারতীয় জনতা পার্টি তাকে এবারে টিকিট দেন এবং তিনি এখন বিধায়ক হয়েছেন। সুতরাং তার সেই স্পিরিটটাকে ধার করে একসময় যেরকম তৎকালীন তৃণমূল সরকারের বিরোধিতা করেছে, এখন তো সরকারে বিজেপি রয়েছে, এখন সরকারি দল বিজেপি হয়ে গেছে, সুতরাং তাদের ভুল ত্রুটিগুলো নিয়ে রোজ কাটা ছেঁড়া করে যাচ্ছে। এখানে একটা জিনিস স্পষ্ট করে দেওয়া অত্যন্ত দরকার আছে। এইসব সমালোচনা করছি দেখে অনেকেই আমার উপর রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন। কেউ কেউ আমাকে সাজেশন দিচ্ছেন যে মাথায় ওই জালি টুপি পরে আমি কেন কথা বলছি না। কেউ কেউ আমাকে ডিপ স্টেটের এজেন্ট বলে দাগিয়ে দিচ্ছেন। কিন্তু দেখুন, আমি জীবনে একটা নীতিতেই বিশ্বাস করি, সেটা মাননীয় অরুণ সৌরজির কথা থেকে আমি ইন্সপায়ার্ড হয়েছিলাম। তিনি বলেছিলেন যে সরকার যেটা ছাপতে চায় সেটা হচ্ছে প্রচার, আর সরকার যেটা ছুপাতে চায় মানে লুকোতে চায় সেটা হচ্ছে খবর। সুতরাং যদি সত্যের সন্ধানে থাকো, খবরের সন্ধানে থাকো, সরকার যেটা আড়াল করতে চাইছে সেটা মানুষের সামনে নিয়ে এসো। আমিও সেই কাজটা দায়িত্ব নিয়ে করছি। এখন সঠিক করছি না বেঠিক করছি সেটা আপনারা প্রশ্ন করবেন, আপনারা উত্তর দেবেন। আপনাদের উপরই সবটা আছে, কেননা আপনাদের আশীর্বাদ ভালোবাসা না থাকলে প্রিয়বন্ধু মিডিয়ার এই পথ চলা কোনোদিনই সম্ভব ছিল না। আজকে বেশ কিছু আবারও কঠিন প্রশ্ন নিয়ে এসেছি, এবং সেই প্রশ্নগুলোর একটা জায়গা থেকেই শুরু হচ্ছি। বলি হচ্ছেটা কি। গতকাল একটা খবর সন্ধ্যের দিকে সমস্ত টিভি চ্যানেলেই প্রায় ব্রেকিং নিউজের মতো এলো। তৃণমূল কংগ্রেসের তৎকালীন যিনি মুখপাত্র, যার কথা শুনলেই মানুষের গা চিড়বিড় করে জ্বলে উঠত, সর্ব ব্যাপারে সর্বজ্ঞানী, সেই কুণাল ঘোষ, যিনি এখন আপাতত বিধায়ক হয়ে গেছেন, সিআইডির জেরাও ফেস করেছেন। সেই কুণাল ঘোষ মমতা ব্যানার্জির বাড়ি থেকে বেরোচ্ছিলেন, এবং তাকে দুজন খুব অল্প বয়সী ছেলে তারা ডিম ছুঁড়ে মারে। এখন তৃণমূল নেতাদেরকে তো কোনো রকম ধোলাই প্র্যাকটিস করানো যাবে না, সুতরাং এটা বিজেপির যেহেতু শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছেন এবং সর্বস্তরে মান্যতা হয়েছে, সুতরাং সোনারপুরে অভিষেক বাবু সোনাকে যে ডিম ছোঁড়া দিয়ে ভালোবাসা মানুষের শুরু হয়েছিল, সেটা গোটা রাজ্যে এখন ট্রেন্ড হয়ে গেছে, এবং যত দিন যাচ্ছে যারা এই ডিম ছোড়ার প্রতিবাদটা করছেন তারা আরও শার্প হয়ে উঠছেন। একদম নির্দিষ্ট টার্গেটে তারা টাক ডিম মারছেন। তো সেরকমই একদম সুনির্দিষ্ট টার্গেটে দুটো বাচ্চা অল্প বয়সী ছেলে কুণাল ঘোষের মাথায় পটাপট ডিম মারলেন দেখলাম, এবং তারপর আমরা কুণাল ঘোষকে কিছুটা হতভম্ব হতে দেখলাম, এবং তারপর কুণাল ঘোষের হঠাৎ করে বিপ্লব বিদ্রোহ দেখলাম, এবং কুণাল ঘোষ পরিকল্পনা করে আলোচনা করে এটাকে কিভাবে ফাঁসানো যায় সেই সমস্ত কিছু ঠিক করে নিয়ে রাতের দিকে এফআইআর করলেন, এবং এই এফআইআর করার পর সেই দুটি ছেলে চন্দন কয়াল এবং রবি কয়াল আজকে পুলিশের হাতে অ্যারেস্ট হয়ে গেল। আচ্ছা, আমি আইনের ছাত্র নই, আইন আমি জানি না, আপনাদের কাছে প্রশ্ন রাখছি, ডিম ছুঁড়লে ঠিক কোন কোন ধারায় অপরাধ হয়? কারোর উপর যদি ডিম ছুঁড়ে কেউ তার প্রতিবাদটা করে, তাহলে ঠিক কোন কোন ধারায় এই এই জিনিসটা রেজিস্টার্ড হয় এবং তার জন্য কাউকে অ্যারেস্ট করা যায়? কেউ জানলে, আইনের কেউ বিশেষজ্ঞ থাকলে একটু কাইন্ডলি আমাকে ব্যাপারটা বুঝতে হেল্প করবেন তো। এবার এখানে কুণাল ঘোষের যে বক্তব্যগুলো আছে সেগুলো এক এক করে আপনাদের সামনে তুলে ধরছি, এবং সেই জায়গা থেকে আমি প্রশ্নটা রাখছি, এই দুই ছেলেকে অ্যারেস্ট করার জায়গায়, এই চন্দন কয়াল রবি কয়ালকে অ্যারেস্ট করার জায়গায় কেন কুণাল ঘোষকে অ্যারেস্ট করা হলো না? কেন বলছি এই প্রশ্নগুলো শুনুন। এখানে কুণাল ঘোষ যে কথাগুলো বললেন তার সোশ্যাল মিডিয়া পোস্টে এখনও নাকি জলজল করছে, সেখানে বাঁদরামি, অসভ্যতার মতো শব্দ তিনি ব্যবহার করলেন, যে তার বিরুদ্ধে বাঁদরামি হয়েছে, অসভ্যতা হয়েছে। আচ্ছা, যখন এই কুণাল ঘোষ শুভেন্দু অধিকারীর যিনি দেহরক্ষী ছিলেন তার মৃত্যু নিয়ে কুৎসিততম ইঙ্গিত করে বিলো দ্য বেল্ট হিট করেছিলেন, কথাবার্তা বলেছিলেন, তখন কুণাল ঘোষকে জিজ্ঞাসা থাকছে সেটা বাঁদরামি, অসভ্যতা নাকি শিষ্টাচার, কোনটা ছিল? আপনারা একটু আমাকে মনে করিয়ে জানিয়ে দেবেন তো। এই কুণাল ঘোষের স্টেপগুলো দেখুন। তিনি বলছেন ওই পোস্টের শেষে যে আমি এসবে ভয় পাই না ইত্যাদি প্রভৃতি, এবং লাস্ট তিনি সেন্টেন্সটা শেষ করছেন, বাকিটাও বুঝে নেব। হোয়াট ডু ইউ মিন বাই বুঝে নেব? থ্রেট করছেন, ভয় দেখাচ্ছেন, ভয়ের পরিবেশ তৈরি করার সৃষ্টি করছেন। এই যদি কুণাল ঘোষের অ্যাটেম্প্ট হয় যে এখনও শান্ত রাজ্যটাকে অশান্ত করা, পুরোপুরি থ্রেট দেওয়া, বুঝে নেব, এই কথাটার মানে কোথায় দাঁড়াচ্ছে? তাহলে সেই পরিপ্রেক্ষিতে কেন কুণাল ঘোষকে কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে না? কোন অশান্তির ছক এই কুণাল ঘোষ করছে?
2 নম্বর কথা, এই যে ডিম ছেঁড়া হচ্ছে, এখানে কুণাল ঘোষ সেটার সঙ্গে কোন ঘটনাকে জড়িয়ে দিচ্ছেন? বলছেন যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসে সিআইডির রেড হয়েছিল তখন এই দুটি ছেলে সেই অভিযানের সাক্ষী ছিল। কেননা কোথাও গিয়ে কোনো রেড করতে হলে তো ওই আশেপাশের কিছু মানুষকে নিয়ে যেতে হয় যে আমরা কোনো অন্যায় করছি না, প্রপার রেড হচ্ছে। এবং তারপর যে সিজার লিস্ট, সেই সিজার লিস্টেও এদের সই ছিল। কুণাল ঘোষ এই ডিম ছোড়ার সঙ্গে সেই ব্যাপারটাকে জড়িয়ে দিচ্ছেন এবং এদেরকে কঠিন ধারার মাধ্যমে যুক্ত করে দীর্ঘদিন জেলে রাখার জন্য তিনি পুলিশকে চাপ সৃষ্টি করছেন তার সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে। আচ্ছা, পুলিশকে কি সত্যি এই ধরনের চাপ সৃষ্টি করা যায়? একটা মামলার সঙ্গে আর একটা মামলাকে গুছিয়ে দেওয়া যায়? মমতা ব্যানার্জির বাড়িতে সিআইডি রেড হয়েছিল, সেখানে একজন সাক্ষী হয়েছে বলে তাকে এই রকমভাবে কেসে ফাঁসানোর চেষ্টা করা যায়? এটা কি বৃহত্তর কনস্পিরেসি নয়? এর জন্য কি কুণাল ঘোষকে অ্যারেস্ট করা উচিত নয়? প্রশ্নগুলো উঠছে। কিন্তু আমরা কি দেখছি? কুণাল ঘোষ এসব করছেন আর পুলিশ সমস্ত কাজ ছেড়ে দিয়ে কুণাল ঘোষকে কেন ডিম মেরেছে, কারা ডিম মেরেছে সেই বাচ্চা ছেলেগুলোকে অ্যারেস্ট করে নিচ্ছে। কেন? কিসের ভিত্তিতে? প্রশ্নটা উঠছে। তাহলে কি কোথাও গিয়ে কুণাল ঘোষই এখন এই বিজেপির চোখের মণি হয়ে গেছে? আর এই কুণাল ঘোষের মতো এত দিন ধরে যারা অসভ্যতা করে এসছে, চূড়ান্ত রকমের বাঁদরামি করে এসছে, তারা এখন, তাদেরকে এখন প্রোটেকশন দেওয়াটা বিজেপির প্রাইমারি কর্তব্য হয়ে গেছে? এই যে সরকারটা এসছে তাদের 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 জায়গাটাকে ইনশিওর করার জায়গায় এসে গেছে। এরকম যদি ঘটনা ঘটতে থাকে, সত্যিই আগামী দিনে এই সরকারটার পাশে, এই দলটার পাশে আর কেউ থাকবে? এই প্রশ্নগুলো উঠছে। এবং প্রশ্নটা শুধু কুণাল ঘোষকে ঘিরে নয়, প্রশ্নটা হচ্ছে সেই জায়গাতেও ডিমছোড়া কাণ্ড হলো এবং কুণাল ঘোষ উঠলো বলে অভিষেক ব্যানার্জি প্রসঙ্গে আমার মনের মধ্যে প্রশ্নটা উঠছে। সেটা হচ্ছে যে আমরা দেখছি প্রত্যেক দিন সিআইডি, ইডি, পুলিশ অভিষেক ব্যানার্জিকে ডাকাডাকি করছে, তারপর দীর্ঘক্ষণ জেরা হচ্ছে, আর অভিষেক বাইরে বেরিয়ে বাতেলাবাজি, ফুটানি করে যাচ্ছে, যেরকম তার পুরনো ফর্ম ছিল। তার মানে ভেতরে কি জামাই আদর চলছে, যে কারণে অভিষেক বাইরে বেরিয়ে এত ফুটানি করার চেষ্টা করছে? আচ্ছা, সিআইডি মামলা তো না হয় মেনে নিলাম যে তার মহামান্য হাইকোর্টের প্রোটেকশন আছে, তাকে অ্যারেস্ট করা যাবে না। এই অভিষেক ব্যানার্জি ইডিতে যখনই জেরার মুখোমুখি হতো তখন প্রত্যেকবার তার যে আইনজীবী টিম আছে, মহামান্য কলকাতা হাইকোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট, তার সিঙ্গেল বেঞ্চ, তার ডিভিশন বেঞ্চ, ঘুরে একটা প্রোটেকশন নিয়ে আসতো যে অভিষেক ব্যানার্জি তবেই এই জেরার সম্মুখীন হবে যদি এইটা এনশিওর করা হয় মহামান্য কোর্টের তরফ থেকে যে অভিষেক ব্যানার্জিকে অ্যারেস্ট করা হবে না। এবং এই যে জায়গাটা হচ্ছিল, এই জায়গাটাকে ভ্যাকেট করার জন্য, অর্থাৎ অভিষেক ব্যানার্জির কোনো প্রোটেকশন থাকবে না যদি ইডির মনে হয় অভিষেক ব্যানার্জিকে অ্যারেস্ট করবে, এই জায়গাটাকে করার জন্য ইডি দীর্ঘ আইনি লড়াই লড়ে এবং ফাইনালি এই প্রথম একটা জেরা হয়েছিল যেখানে অভিষেক ব্যানার্জির কোনো রকম কোনো এরকম প্রতিরক্ষা ছিল না, এরকম কোনো প্রোটেকশন ছিল না। তাহলে কালকে এই দীর্ঘক্ষণ জেরার পর, এবং সেখানে রিপোর্টেই দেখতে পাচ্ছেন অভিষেকের কাছ থেকে আরও নথি চাইলেও জিজ্ঞাসাবাদের সময় কিছু প্রশ্নের উত্তরে সন্তুষ্ট নন তদন্তকারী অফিসাররা, মানে অভিষেক ব্যানার্জি কোঅপারেট করছেন না, তারপরেও তাকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না? এবং প্রশ্নটা আরও রেলিভেন্ট হচ্ছে, এই অভিষেক ব্যানার্জির যে কোম্পানি লিপস অ্যান্ড বাউন্ডস, যারা এই চাকরি চুরির দুর্নীতির সঙ্গে যুক্ত, তার সিওও সুজয় কৃষ্ণ ভদ্র, কালীঘাটের কাকু অলরেডি অ্যারেস্ট হয়ে গেছে। তাহলে কোম্পানির সিওও যদি অ্যারেস্ট হয়, কোম্পানির সিইওকে কেন ছাড় দেওয়া হচ্ছে? এর সঙ্গে তো সব থেকে বেশি জড়িত অভিষেক ব্যানার্জি, আর না হলে সুজয় কৃষ্ণ ভদ্রকে ছেড়ে দেওয়া হোক, ক্লিন চিট দেওয়া হোক, এসব লুক দেখানো জিনিস হচ্ছে স্বীকার করে নেওয়া হোক। আরও একটা জিনিস দেখুন, এই অভিষেক ব্যানার্জি কিছুদিন আগে সোনারপুরে এসেছিল এবং শান্ত সোনারপুরকে অশান্ত করার একটা ভয়ঙ্কর পরিকল্পনা করেছিল। কেন, কিভাবে, একটু পরে ব্যাখ্যা করছি। কিন্তু আমরা যখন দেখলাম এই অভিষেক ব্যানার্জি ডিম খেলো, নিজের জামাটা ছেড়ে দিল, হেলমেটটা পরে দিয়ে লোক ফিট করিয়ে ইঁট মারিয়ে নাটক করার চেষ্টা করলো, তারপরেও সোনারপুরের যিনি বিধায়ক রয়েছেন তিনি অভিষেক ব্যানার্জির জন্য কেঁদে ভাসিয়ে ফেলছেন কার্যত। তিনি বলছেন যে যখনই তিনি খবর পেয়েছেন সাথে সাথে তিনি আইসিকে ধমকেছেন, তিনি সেখানকার এসপিকে চমকেছেন। কেন অভিষেক ব্যানার্জির উপরে এটা হচ্ছে, তাকে রক্ষা করতে হবে। আচ্ছা, অভিষেক ব্যানার্জি কেউ দুধে ভাতে কেউ? অভিষেক ব্যানার্জির এলাকায় যারা থাকে, ডায়মন্ড হারবার ঘুরলেই তো জানা যায় কি পরিমাণ অসহনীয় অত্যাচার করে এই অভিষেক ব্যানার্জি। এবং অভিষেক ব্যানার্জি একজন গণতান্ত্রিক দেশের নাগরিক, তিনি যেখানে খুশি যেতে পারেন, সেই নিয়ে কোনো প্রসঙ্গ নেই। কিন্তু এই অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে সোনারপুর কাণ্ড, সোনারপুর শান্ত, সোনারপুরকে অশান্ত করার জন্য কেন ইনভেস্টিগেশন ইনিশিয়েট করা হবে না, কেন সেই বিধায়ক পদক্ষেপ নেবে না, সেই প্রশ্নটা উঠবে না? কেন জিজ্ঞাসা করছি, ভালো করে ভাবুন সোনারপুর কাণ্ডের দিন কি হয়েছিল। এই অভিষেক ব্যানার্জি যখন তার বাড়িতে সিআইডি নোটিশ গেল, তখন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলল তার কাছে খবর আছে সোনারপুরে তার উপর হামলা হবে।
পয়েন্ট নাম্বার 1। তাহলে যার কাছে খবর আছে যে তার উপর হামলা হবে, তিনি কি তার আগে পুলিশকে বলেছিলেন যে ওখানে আমার সুরক্ষার ব্যবস্থা করুন, আমার উপর হামলা হতে পারে? তার তো ব্যক্তিগত দেহরক্ষী, তার সুরক্ষা বাহিনী রয়েছে, যাদেরকে গাড়ির দরজায় ঝুলিয়ে ঝুলিয়ে ডিম খাওয়া থেকে বাঁচতে অভিষেক ব্যানার্জি এখন নিয়ে যায় ট্রাফিক রুল না মেনে। তিনি কি তার নিজস্ব সেই সুরক্ষা বাহিনীকে সেখানে ডিপ্লয় করেছিলেন? যেখানে ঘটনা সেখান থেকে অনেক দূরে গাড়ি থামিয়ে প্রথমে বাইকে করে তারপর হেঁটে গিয়ে ক্যাওসটা তৈরি করার চেষ্টা করেছিলেন। তিনি যে যে ঘটনার পরিপ্রেক্ষিতে সেখানে যাচ্ছেন বলছিলেন সেটাকে পোস্ট পোল ভায়োলেন্স বলে তিনি আখ্যা দিয়েছিলেন। অথচ জানা যাচ্ছে সেই স্থানীয় অধিবাসীদের বক্তব্য থেকে যে যার বাড়িতে যাচ্ছে তিনি একজন কুখ্যাত সমাজবিরোধী ছিলেন এবং তার মৃত্যু কোনো পোস্ট পোল ভায়োলেন্সে হয়নি। তিনি অসম্ভব রকম নেশা করতেন এবং খুব সম্ভবত সেই অতিরিক্ত নেশা আগের রাতে করার জন্য তার ব্রেন স্ট্রোক হয়ে মৃত্যু হয়েছে। সেই ঘটনাটাকে পোস্ট পোল ভায়োলেন্স দাগিয়ে দিয়ে ওই শান্ত সোনারপুরকে অশান্ত করার চক্রান্ত নিয়ে অভিষেক ব্যানার্জি গিয়েছিল। এই জন্য কেন অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে তদন্ত ইনিশিয়েট করা হবে না, সেখানকার বিধায়ক কেন করবেন না? উল্টে অভিষেক ব্যানার্জির গায়ে ডিম পড়েছে বলে তিনি কেঁদে ভাসিয়ে দিচ্ছেন। তিনি বলছেন তিনি আইসিকে ধমকেছেন, তিনি এসপিকে ধমকেছেন। কেন অভিষেক ব্যানার্জিকে এইভাবে জামাই আদর করার চেষ্টা করা হচ্ছে? প্রশ্ন উঠবে না এটা নিয়ে? আর এই সৌজন্যের রাজনীতি যখন হচ্ছে তখন আর একটা বৃহত্তর প্রশ্ন উঠে যাচ্ছে, যেটা যার বিরুদ্ধে উঠছে আমি ব্যক্তিগতভাবে সেই প্রশ্নটা ওঠার জন্য অত্যন্ত মর্মাহত। কেননা এই মানুষটাকে আবারও বলছি, আমি অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখি। তিনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি না থাকলে এই অসম্ভব রকম পরিবর্তনের লড়াইটা লড়া সম্ভব ছিল না। তিনি সত্যিই এই পরিবর্তনের লড়াইয়ের কাণ্ডারি। কিন্তু কোথাও গিয়ে কি তার উপর কিছু চাপ সৃষ্টি হয়েছে? কেননা আমরা দেখলাম গতকাল কলকাতা পুরসভার একটা অনুষ্ঠান ছিল, সরকারি অনুষ্ঠান, স্বচ্ছতা অভিযান, এবং সেখানে যেহেতু সংখ্যাগরিষ্ঠ তৃণমূলেরই কাউন্সিলর ছিলেন এই কারণেই বলছি, এই কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনটা কিন্তু ভেঙে গেছে, সেখানে সেই বোর্ডটাকে ভেঙে দেওয়া হয়েছে এবং সেখানে প্রশাসক বসাতে হয়েছে। আগামী 6 মাসের মধ্যে সেখানে নির্বাচন হবে। প্রাক্তন কাউন্সিলর, তারা আর এফেক্টিভ নন কেউ, তাদের সবাইকে ডাকা হলো। এবং শুধু ডাকা হলো না, মাননীয় মুখ্যমন্ত্রী সৌজন্যের নজির করতে গিয়ে যেরকম গদগদ একটা ব্যাপার আমরা পুরো জায়গাটায় দেখলাম, অনেক প্রশ্ন উঠে যাচ্ছে। তাহলে কি সর্বস্তরে তৃণমূলীকরণ করার যে কথাটা শোনা যাচ্ছে সেই দিকেই পুরো ব্যাপারটা এগোচ্ছে? আমি কয়েকটা এক্সাম্পল দিলেই আপনারা বুঝতে পারবেন। প্রথম নামটাই আসছে ফিরহাদ হাকিম। কে এই ফিরহাদ হাকিম? আমরা দেখেছি এই ফিরহাদ হাকিম হচ্ছেন সেই মিনি পাকিস্তানের জনক। এই ফিরহাদ হাকিম হচ্ছেন সেই মানুষ যিনি প্রকাশ্যে দাওয়াতে ইসলাম বলেন, যারা অন্য ধর্মে জন্মেছেন তাদেরকে অভাগা, দুর্ভাগা বলেন। তিনি মনে মনে এক্সপেক্ট করেন একটা পশ্চিমবঙ্গ যেখানে বাংলাটাই মুখ্য ভাষা, সেই রাজ্যে একদিন 50% মানুষ উর্দুতে কথা বলবেন। এই সেই ফিরহাদ হাকিম যিনি কেন্দ্রীয় বাহিনীকে শুয়োরের বাচ্চা বলেন। আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, কিন্তু তিনি বলেন। সেই ফিরহাদ হাকিমের সঙ্গে গদগদভাবে হাত মেলানো হচ্ছে। এখানে আমি আরেকটা নাম বলছি, মালা রায়। কে মালা রায়? আপাতত এনসিপিআই যোগদান করে তিনি এনডিএ শরিক হয়েছেন, ঠিক আছে, তার সঙ্গেও গদগদ ব্যবহার দেখলাম। কিন্তু এই মালা রায়ের সঙ্গে এই কিছুদিন আগে তাকে গিয়ে আগাম জামিন নিতে হয়েছে। কেননা রেজাল্টের দিন সকালবেলায় এই মালা রায় তার ছেলেকে নিয়ে বিজেপি কর্মীদের উপর অ্যাটাক করেছেন, এই অভিযোগ বিজেপির। তার সঙ্গে আজকে গদগদ ব্যবহার করতে হচ্ছে। আমরা গদগদ ব্যবহার দেখলাম কার সঙ্গে? কাজরি ব্যানার্জি। কে কাজরি ব্যানার্জি? মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতৃবধূ। কে কাজরি ব্যানার্জি? 29শে এপ্রিল যেদিনকে দ্বিতীয় দফার ভোট হচ্ছে, ভবানীপুরের ভোট, শুভেন্দু অধিকারী যেখানে প্রার্থী, যেখান থেকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন, দুপুরবেলায় এই শুভেন্দু অধিকারীকে মমতার দেয়া ছক অনুযায়ী ঘিরে ফেলে আটকে দেওয়ার চেষ্টা করা হয়েছে, তার সঙ্গে চূড়ান্ত অসভ্যতা করা হয়েছে, শুভেন্দু অধিকারীকে তাড়া করা হয়েছে এবং তার নেতৃত্ব সামনে থেকে দাঁড়িয়ে দিয়েছেন কাজরি ব্যানার্জি। সেই কাজরি ব্যানার্জি যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্য হয়ে সমাজসেবা করে নিজের পকেট থেকে টাকা খরচ করার বদলে 5 কোটি টাকা ইনকাম করেছেন, সেই কাজরি ব্যানার্জির সঙ্গে গদগদ সম্পর্ক দেখা যাচ্ছে। কার সঙ্গে? অনন্যা চ্যাটার্জি। কে অনন্যা চ্যাটার্জি? অরূপ বিশ্বাসের অত্যন্ত ঘনিষ্ঠ একজন কাউন্সিলর। গতকালই তার বাড়িতে রেড হয়েছে, তার অফিসে রেড হয়েছে, এবং সেই রেড থেকে কি পাওয়া যাচ্ছে? বিভিন্ন রকম ট্রিপল হেন তেন পাওয়া যাচ্ছে, এবং তার সঙ্গে পাওয়া যাচ্ছে গর্ভনিরোধক বড়ি, তার সঙ্গে পাওয়া যাচ্ছে জন্ম নিয়ন্ত্রণের জন্য যেটা ব্যবহার করা হয়, পুরুষরা ব্যবহার করেন সেই জিনিস। এবং যখন এই অনন্যা চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করা হচ্ছে যে এগুলো কেন এখান থেকে পাওয়া যাচ্ছে, তিনি পরিষ্কারভাবে বলছেন যে জনগণের সেবার জন্য তো এগুলো রাখা হয়েছিল, সুতরাং অফিস থেকে বেরোবে, এটাই খুব স্বাভাবিক। কিন্তু বলুন তো, গর্ভনিরোধক পিল বা জন্ম নিয়ন্ত্রণের ওই যে জিনিসটি, সেটি কোন জনগণের সেবার জন্য উনি রেখেছিলেন? তার সঙ্গে প্রশ্ন উঠছে, কাউন্সিলর একজন, তিনি মাস গেলে 10,000 টাকা বেতন পান। ওই যে হাতিবাড়ি বলে খ্যাত তার বিখ্যাত বাড়িটা, সেই রাজপ্রাসাদটা কি করে তৈরি হলো?
তিনি গদগদ হয়ে কথা বলছেন। এবার প্রশ্নটা উঠছে যে তাহলে কি উপর থেকে নিচুতলা যে ট্রেনটা ওই 20 জন সাংসদকে যোগ দিয়ে করানো হয়েছে সেটা এবার আস্তে আস্তে সর্বস্তরে ব্যাপ্তি পাবে, প্রসার পাবে? এবার আপনারা বলছেন সৌজন্যের রাজনীতি নিয়ে এত কেন প্রশ্ন তুলছি। আবারও বলছি, সৌজন্য করতে কোনো অসুবিধা নেই, কিন্তু তার সঙ্গে এত গদগদ মাখো মাখো কেন সম্পর্ক হবে? আপনাদের মাথায় রাখতে হবে 4 মে 2026 যদি ফলাফলটা উল্টো দিকে হতো, তাহলে এই যাদের সঙ্গে গদগদ ব্যবহার করছেন এরাই লাঠি ডান্ডা নিয়ে, এরাই গুন্ডা বাহিনী নামিয়ে, এরাই জেহাদি বাহিনী নামিয়ে হিন্দুদের কুচি কুচি করতো, মাঝ রাস্তায় জ্বালিয়ে দিত। সেই সম্ভাবনা তৈরি হয়েছিল এবং সেটা আমার আপনার কথা নয়, এটাই বিজেপি নেতারাই কিন্তু বলেছিলেন। তাহলে যারা এত বড় সিদ্ধান্ত নিতে পারতো তাদের সঙ্গে কি এত ভাইচারা দেখানোর খুব দরকার আছে? এটা কি সত্যিই সঠিক হচ্ছে? এবং প্রশ্নটা যখন তুলছি বলি হচ্ছেটা কি, সেটা কি ভুল প্রশ্ন তুলছি? আর একটা জিনিস আপনাদের সঙ্গে আলোচনা করি। এই যে বারবার শুনছিলাম না, যেদিনকে প্রথম খবরটা হয়েছিল আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন যে আপনি কি ওই মিটিং রুমের মধ্যে ছিলেন, 3টে কন্ডিশনের কথা বলছেন, তো সেই কন্ডিশনগুলো যে সত্যি সত্যিই কন্ডিশন ছিল তার দুটো তো ইতিমধ্যেই দেখে নিয়েছেন। একটা হচ্ছে সুরক্ষা দিতে হবে, আর 2 নম্বর হচ্ছে পদ দিতে হবে। আমি চেয়ারম্যানশিপের কথা বলেছিলাম, এখন শুনছি মন্ত্রিত্বের বিষয় নিয়ে কথা হচ্ছে। এবং তাহলে 3 নম্বর যে কথাটা বলেছিলাম যে 2029-এর টিকিটটা কনফার্ম করতে হবে, এখনও অনেকে বলছেন যে মোদিজির উপর, শাহজির উপর আস্থা রাখুন না। এখনও বিশ্বাস করুন, পূর্ণ আস্থা রেখেছি, কিন্তু এটা হওয়ার সম্ভাবনা যে নেই এটা আপনারা স্ট্যাম্প পেপারে সই করে দিতে পারবেন তো? একটা মজার ব্যাপার দেখুন, যে জিনিসটাকে এস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছিল যে এরা আনকন্ডিশনাল সাপোর্ট দিচ্ছে এবং এদের এই সমর্থনটা নাম্বার গেমের জন্য দরকার আছে, সেখানে একদম শেষে যিনি যোগদান করেছেন সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়, যার মন্ত্রিত্ব নিয়ে জল্পনা চলছে, যেটা নিয়ে প্রশ্ন তুলেছি, তিনি কি বলছেন? মোদির সঙ্গে থাকবো বলেই এনডিএতে যোগ দিয়েছি, এমনই বলবো না। অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায় কি বলতে চাইছেন? নিঃশর্ত সমর্থন, মোদির যে নীতি সেটার প্রতি আস্থা, এরকম কোনো ব্যাপার নেই। তার মানে ওই যে মন্ত্রিত্বটা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং সুদীপ ব্যানার্জি করাপ্টেড, বিজেপির যে তদন্তকারী সংস্থা বিজেপির আমলে যারা ছিল তাদের হাত ধরে 30 মাস জেল খাটতে হয়েছে, এই নিয়ে যে ক্যাওসটা তৈরি হয়ে গেছে, তার ফলে শোনা যাচ্ছে মন্ত্রিত্ব হবে এনসিপিআইয়ের, কিন্তু সেটা সুদীপ ব্যানার্জি পাবেন না, অন্য কারোর হাতে চলে যাচ্ছে। এই নিয়ে যে আলোচনা হচ্ছে সেই জন্য সুদীপ ব্যানার্জির গোসা হয়েছে এবং সেখানে কোথাও গিয়ে কি ব্ল্যাকমেলিংয়ের চেষ্টা করছেন, যেখানে তিনি বলছেন যে মোদির সঙ্গে থাকবো বলেই এনডিএতে যোগ দিয়েছি, এখনই বলবো না। এই কথাটার সারমর্মটা কেউ বুঝিয়ে দিতে পারবেন? নিঃশর্ত সমর্থন হলে এইসব কথাবার্তা কোথা থেকে আসছে কেউ একটু বুঝিয়ে দিতে পারবেন? আমি বোঝার আপ্রাণ চেষ্টা করছি। এবং আরেকটা জিনিস ভালো করে বুঝুন যে এখানে যারা তৃণমূলের ভুল ধরছে, তৃণমূলের অন্যায়কে সামনে নিয়ে আসছে, তাদের গিয়ে শাস্তির মুখে পড়তে হচ্ছে। যেমন একটা খবর বীরভূমের সিউড়ি থেকে আমার কাছে এসে পৌঁছেছে। এখানে বলা হচ্ছে যে তৃণমূলের প্রাক্তন বিধায়কের অফিস থেকে প্রচুর পরিমাণে ত্রিপল, কম্বল, যেরকম সারা রাজ্য জুড়েই পাওয়া যাচ্ছে, সিউড়ির যিনি প্রাক্তন বিধায়ক ছিলেন তৃণমূলের, তার অফিস থেকেও উদ্ধার হয়েছে। কিন্তু তারপর একটা মারাত্মক ঘটনা ঘটেছে। 4 জন বিজেপি নেতা সেখানে ছিলেন ওই যখন উদ্ধার কাজ চলছে, সেই জন্য বিজেপির তরফ থেকে অফিসিয়ালি তাদেরকে শো কজ করা হয়েছে এবং 3 দিনের মধ্যে, মাত্র 3 দিনের মধ্যে তাদেরকে সন্তোষজনক উত্তর দিতে বলা হয়েছে। উত্তর যদি সন্তোষজনক না হয় তারপর তাদেরকে বহিষ্কার করা হবে। আর একবার বহিষ্কার করা হয়ে গেলে এই কুণাল ঘোষকে, ডিম ছোড়া চন্দন কয়াল, রবি কয়ালের মতো এই 4 জন বিজেপি নেতাকে কি গ্রেপ্তার করা হবে? আচ্ছা, তৃণমূল চোর, তৃণমূলের উপর থেকে নিচু সবাই চোর, আর সেই চোরেদের চুরি ধরা হচ্ছে, সেটার মধ্যে অন্যায় কি আছে? তৃণমূলের সবাই চোর তো বিজেপির কেন্দ্রীয় নেতারা এসেই বলে গেছেন, রাজ্য নেতারা বারবার বলেছেন। তাদের যখন চুরি ধরা হচ্ছে তাহলে বিজেপির যারা পদাধিকারী তাদের কেন গাত্রদাহ হচ্ছে? তার মানে কি এই খবরটা যে বিভিন্ন বিধানসভা থেকে আসছে, এখনও অবধি অন্তত 5 থেকে 6টি বিধানসভায় আমার কাছে এসে পৌঁছেছে, যে দাদা ওই সামনে মুখে বড় বড় কথা হচ্ছে, কিন্তু যত বড় তোলামূল নেতা তাদের সঙ্গে তত বড় ডিল হচ্ছে এবং তাদের সেফগার্ড করা হচ্ছে। আমরা এদের বিরুদ্ধে থানায় যেতে গেলে আমাদেরকে আটকে দেওয়া হচ্ছে এবং জোর করে তারপর থানায় গেলে আমাদের উপর থ্রেট শুরু হয়ে যাচ্ছে। তাহলে যারা এখনও বলছেন মোদিজির উপর, শাহজির উপর ভরসা রাখুন, এই বিলটা পাশ হয়ে গেলেই এদের কারুর আর কোনো রকম কোনো কিছু থাকবে না, সব ঠিক করে দেওয়া হবে। তাহলে নিচুতলা, মধ্যতলা সবার গদগদ ভাব সব কিছু হয়ে যাচ্ছে, আর আমরা বসে বসে শুধু দেখব। এটার জন্যই পরিবর্তন করেছিলাম এবং এটাই সঠিক পথের পরিবর্তন, এটাই তো কাম্য ছিল, এইটা বলে মেনে নেব, আল ইজ ওয়েল, চোখ বন্ধ করে থাকবো, এটাই কি সঠিক পথে চলছে? আমি এখনও কনফিউজড।
আবারও বলছি, অনেক কষ্ট করে এই রাজ্যে পরিবর্তন করানো গেছে, ডাবল ইঞ্জিনের সরকারকে এস্টাবলিশ করা গেছে, এবং সেই সরকারটা খুব তাড়াতাড়ি বিদায় নিক এটা চাই না। মনে প্রাণে চাই এই সরকার, এই ডাবল ইঞ্জিন কনসেপ্টটা অন্তত আগামী 25-30 বছর এখানে থাকুক। কেন্দ্রে যদি কোনোদিন পরিবর্তন হয় তখন আবার ডাবল ইঞ্জিনের কথা এখানে আমরা ভাববো, কিন্তু এই সরকারটা থাকলে প্রচুর ডেভেলপমেন্ট হবে। বাংলা যে পিছিয়ে আছে এগিয়ে আসবে, সত্যি সত্যি বাংলার ডেভেলপমেন্ট হবে। কিন্তু যে পথে যেভাবে রাজনীতিকরণটা হচ্ছে, যেভাবে তৃণমূলকে রক্ষা করা হচ্ছে, তৃণমূলের মার্কা মারা লোকেদের কোনো রকম কোনো গায়ে আঁচ লাগতে দেওয়া হচ্ছে না, আর সেখানে আঁচ লাগার সম্ভাবনা যেসব কট্টর সাপোর্টারদের হাত ধরে হচ্ছে, তাদেরকে নিরস্ত্র করা হচ্ছে, না হলে তাদের জেল যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, এটাই কি সঠিক পথ? উত্তরটা আপনারা দেবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।